আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এফবিএন নিউজে। সুধী দর্শক, আমরা আজকে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং খুলনা ৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ারের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি তার অফিসে। জনাব মিয়া গোলাম পরোয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এফবিএন নিউজকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের ভেতর থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি রাজনৈতিক দল নাকি ইসলামী রাজনৈতিক দল? এক কথায় যদি উত্তর দিতে হবে তো সেটা হলো একটা ইসলামী রাজনৈতিক দল। আচ্ছা, তাই যদি হবে তাহলে আমরা দেখেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, তাবেঈন এবং খান জাহান রহমতুল্লাহি আলাইহি, শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালাদের দর্শন, চিন্তা ও আচরণে আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছেন বিশ্বব্যাপী, এমনকি এই ভূখণ্ডে। কিন্তু জামায়াতে ইসলামের কর্মকাণ্ডে অনেক মানুষের অনেক বিরোধিতা আছে, শত্রুতা আছে। এই দৃষ্টিকোণ থেকে জামায়াতে ইসলামের ভিতরে কোনো ধরনের কোনো পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন আছে বলে আপনার দল মনে করে কিনা? আমি এখানে দুটো কথা বলি। এই ভূখণ্ডে অলি আউলিয়া পীর মাশায়েখরা যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মানুষদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন, শিক্ষিত করেছিলেন, সেটা ছিল দাওয়াতের অংশ। দাওয়াত হচ্ছে ইসলামের অনেকগুলো কাজের একটা কাজ, প্রাইমারি কাজ, প্রথম কাজ, ইসলামের আদর্শের দিকে আকৃষ্ট করা। জি, সেই কাজটা তারা করেছিলেন। ইসলামের আচার আচরণ ব্যবহার যতটা ব্যক্তি পর্যায়ে ধারণ করে মানুষকে মুগ্ধ করা যায়, অ্যাট্রাক্ট করা যায়, সেটাই সমস্ত মহান ব্যক্তিরা করেছেন বলেই মানুষ তাদের আচার আচরণের, লেনদেন, চলাফেরা, ভদ্রতা, শিষ্টাচার, সততা, আমানতদারি, ওয়াদা রক্ষা করা, ন্যায় বিচার, এগুলোতে আকৃষ্ট হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এটা ইসলামের একটা অংশ। জি। সেকেন্ড হচ্ছে যে রাজনীতি, যেটাকে বলে যে রাষ্ট্র পরিচালনায় ইসলামের নীতিকে রাষ্ট্রীয় বিধান হিসেবে কার্যকর করা। জি। ওই সময় কিন্তু ইসলামের এই পর্যায়ে কিন্তু রাষ্ট্রটা পুরাপুরি কখনোই ইসলামী শাসন হিসেবে, যেমন ইসলামের বিচার, ইসলামের অর্থনীতি, ইসলামিক সামাজিক রীতিনীতি, ইসলামের ব্যবসা বাণিজ্য, ইসলামের কৃষিনীতি, জি, পারিবারিক নীতি অনেক আগে থেকেই ছিল, মুসলমান এটা মেনটেন করতো। জি। সেজন্য মুসলমানরা প্রাথমিক দাওয়াতে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। কিন্তু ইসলামকে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে যখন শাসকরা কোথাও কোনো দেশের চেষ্টা করেছেন, তখনই প্রতিপক্ষরা তার বাধা দিয়েছে, বিরোধিতা করেছে, মোকাবেলা হয়েছে। এই জন্য শুধু দাওয়াতের মধ্যে ইসলাম সীমিত থাকলে বিরোধিতা ওইভাবে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের যে দাওয়াতটা ছিল পূর্ণাঙ্গ। জি। ব্যক্তিগত জীবনে ইসলাম মানো, এরপরে ওনার এটা আহ্বান ছিল একটা পর্যায়ে, রাষ্ট্রেও তুমি ইসলামী অনুশাসনকে চালু করো। জি। সেটা যখন উনি করতে গিয়েছেন মক্কা থেকে হিজরত করে মদিনায়, তখন তিনি বাধার সম্মুখীন হয়েছেন। তিনি তখন নিজেই আবার সেনাপতি হিসেবে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। জি। তার সাহাবীরা অনেক সময় দেশ ছেড়েছেন, তার আগে এবং পরে। জি। সেজন্য ইসলামের রাজনৈতিক দিক একটা আর দাওয়াতের দিক একটা। কিন্তু দাওয়াতের যে গুণাবলী, সেই গুণাবলী কি পরিবর্তন হয়ে যাবে আমি যদি না, ওটা তো থাকবেই। ক্ষমতায় যাই, না, পরিবর্তন রাজনীতিতে হবে না। যাই, এমনকি যুদ্ধের সময়ও কি ব্যক্তিগত ইসলামের যেই সৌন্দর্য, যে নীতি, সেটা তো আমি ছেড়ে দেব না? না, ওটা পরিবর্তন হবে না। যেটুকু সে পার্সোনালি ইসলামিক নিয়ম কানুন মানতে পারবে, জি। প্র্যাকটিসিং ইসলাম তার পার্সোনাল লাইফে, যা ওটা তো ঠিকই থাকবে, ওটা তো ইসলাম। জি। কিন্তু বাদ থাকবে কোনটা? রাষ্ট্রের বিচারের সব জায়গাতে ইসলামী আইন যদি, দেওয়ানি, ফৌজদারি, ক্রিমিনাল, সিভিল ল ইসলামের পূর্ণ নাই। জি। অর্থনীতিতে ইন্টারেস্টলেস ব্যাংকিং সিস্টেম নাই, জি। কলকারখানায় নাই, সেখানে তো ইসলাম মানতে পারছে না লোকেরা। জি। ডিউটি অ্যাবসেন্ট অফ ইসলামিক ল। জি। সেই কারণে আমি বলছি যে যেটুকু সে মানতে পারছে ওটা তো তার থাকছেই। জি। বাড়তি আরও
রাষ্ট্রের, সমাজের, সরকারের নানান অর্গানে যেখানে যেখানে অনুপস্থিত, সেখানে তো তখন ইসলাম নাই। যেমন আজকের বাংলাদেশ, জি ব্যক্তিগত জীবনে কেউ নামাজ পড়তে বাধা দিচ্ছে না, রোজা রাখতে বাধা দিচ্ছে না, জিকির করতে বাধা দিচ্ছে না, দ্যাট ইজ ইসলাম আমার কাছে আছে। কিন্তু আমি যখন কোর্ট কাছারিতে ইসলামের আইন চাইতেছি, অ্যাবসেন্ট। জি আমি যখন ইকোনমিতে ইসলামের আইন চাইতেছি, অ্যাবসেন্ট। ওখানে যখন আমি কায়েম করতে চেষ্টা করছি, তখন জি। প্রতিপক্ষরা আমাকে তখন বাধা দেবে, তখন একটা স্ট্রাগল হয়ে যাচ্ছে। এটা রসুলের জীবনও কিন্তু এসেছে। এটাই বোঝাতে চাচ্ছি আমি। গণতন্ত্র বিষাক্ত দুধের মাখনের মতো। আবুল আলা মওদুদি তিনি তার সিয়াসি কাসমাকাশ গ্রন্থের 177 নম্বর পৃষ্ঠায় বলেছেন, তার আরেকটি কোটেশন, গণতন্ত্রের মাধ্যমে কোনো সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ইসলাম অনুযায়ী হারাম, অথচ জামাত ইসলাম নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থার ভিতরে ঢুকেছে এবং নির্বাচনে অংশ নিচ্ছে। ধন্যবাদ। এখানে আমার সংক্ষেপ উত্তর হলো, গণতন্ত্র কথাটা একটা বাংলা শব্দ, জি। এর ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। জি ডেমোক্রেসির কথাটা এসেছে কোথা থেকে? আব্রাহাম লিঙ্কনের কথার দিকেও যদি আমরা যাই, ফর জি। দি পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। গণতন্ত্র এটা কিন্তু একটা পরিপূর্ণ রাষ্ট্র শাসনের কোনো ব্যবস্থার নাম নয়, এবং এক এক দেশের রাষ্ট্র রাজনীতি, তার সামাজিক অবস্থার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এই শব্দটাকে নানানভাবে কিন্তু ইউজ করা হয়েছে। এক অর্থে এটা কখনো কোনো দেশে ব্যবহৃত হয়নি। জি ইসলামের সাথে গণতন্ত্রের যে সামঞ্জস্য, যেটুকু ইসলামিক স্কলাররা এখন অ্যালাউ করেছেন, এটা সবসময় সব যুগে একরকম থাকেনি, এগুলো পরিবর্তনশীল। সেটা হচ্ছে কি, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের পদ্ধতি, জি এটা কিন্তু সব জায়গায় সব দেশে একই রকম নয়। সেখানকার সামাজিক, আর্থসামাজিক, মানুষের বসবাস, ভাষা, সংস্কৃতি, সে দেশের পলিটিক্যাল সিস্টেমে অভ্যস্ত হয়ে ওঠা জনগোষ্ঠীর মন মানসিকতা, এটির উপরে ভিত্তি করে এক এক দেশে এক একভাবেই কিন্তু রাষ্ট্রীয় কাঠামো, সরকার পরিবর্তনের পদ্ধতি গড়ে উঠেছে। জি ইসলাম, আধুনিক বিশ্বের মুসলিম স্কলাররা ইসলামের সাথে ডেমোক্রেসির এতটুকু অ্যাডজাস্ট করেছে, সেটা হচ্ছে সরকার পরিবর্তনে জনগণের মতামত নেওয়া। জি জনগণের মতামত না নিয়ে জনগণের উপরে কোনো শাসন চাপিয়ে দেওয়া যাবে না, এটা ইসলাম অ্যালাউ করে না। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটা করেননি। জি তাহলে উনি মক্কাতেই কিন্তু ইসলাম রাষ্ট্রে নিয়ে যুদ্ধ করে হলেও, নিজ শহীদ হলেও মক্কাতে আগে ইসলাম কায়েম করতে পারতেন। উনি কেন করেননি? এ প্রশ্নের জবাব কোথায়? জবাব হলো, মক্কাবাসী কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের জন্য প্রস্তুত ছিল না। জি প্রচণ্ড বিরোধিতা তারা করেছেন, জি এবং রসুলের সেই বিরোধিতাকে মোকাবেলা করার মতো চারিত্রিক, নৈতিক, আকলাকগত দিক থেকে একটা ভালো ম্যান পাওয়ার তার ছিল, সাহাবা একরাম আজমাইনের। কিন্তু সংখ্যার দিক থেকে তারা ছিলেন স্বল্প, কিন্তু এই সংখ্যাটা মদিনাতে তিনি বেশি পেয়েছিলেন। জি মাস পিপুল মদিনা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিন্তু আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন। জি দে আর রেডি টু ওয়েলকাম, রসুলকে ওয়েলকাম করেছেন, এবং তারা আনসাররা মুহাজিরদেরকে সাহায্য করেছেন, যুদ্ধে তারা জীবন দিয়েছেন, তারা থাকার জায়গা দিয়েছেন, অনেক কিছু করেছেন, জমির বাড়ির অর্ধেক দিয়েছেন, বিবাহিত স্ত্রী একজনকে তালাক দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছেন। জি একটা অসাধারণ নজির আনসাররা স্থাপন করেছিলেন। জি ফলে মদিনাটা ছিল ইসলামের জন্য কম্পারেটিভলি ফার্টাইল ল্যান্ড জি দেন মক্কা। জি তো এটার কারণ হচ্ছে যে জনপ্রিয়তা, জনমত। জি তো এটা মিন করে যে চাপিয়ে দেননি রসুল মক্কাবাসীর উপরে, নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, জি বাট তিনি মক্কা লিভ করেছেন। আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত দিলেন যে তুমি মদিনায় চলে যাও, মদিনার লোকেরা তোমার জন্য রেডি আছে। তারা জি তাদেরকে শিক্ষা দিল, গড়ে তুলল, চরিত্র গড়ল। তারপর তিনি একেবারে প্রতিটি বছরের যুদ্ধে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য শক্তি গোত্র গোষ্ঠীকে মোকাবেলা করলেন। জি চার্টার অফ মদিনার নামে একটা রাষ্ট্রের ভিত্তি তিনি স্থাপন করলেন। এই কাজটা কিন্তু মক্কায় তিনি করেননি। কারণ হলো সেই চরিত্র শক্তি কিছু ওনার সঙ্গী সাথীদের ছিল, সেই পাবলিক সাপোর্টটা মক্কাতে যাচ্ছিল তার চেয়ে বেশি ছিল মদিনাতে। জি
এই যে জনমত নিয়ে রাষ্ট্র শাসন করা, ডেমোক্রেসির এই অংশটুকুকে ইসলাম সমর্থন করে। জি বাকি ইসলামের সাথে গণতন্ত্রের আর কোনো সম্পর্ক নেই। আমরা এটাকে কুফরি মতবাদ বলি ইন দ্যাট সেন্স। যেটা মাওলানা বলেছেন জি বিষাক্ত কেন বলেছেন, ওই কথাটা যে শক্তির যে উৎসটা, জি গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে সভরেনিটি বিলংস টু দ্য পিপল, বিলংস টু দ্য পিপল, এবং মেজরিটি যা বলবে গণতন্ত্রে ওটাই। সেইটাই। তো মানে অর্থাৎ পিপলের মতামতটাই হচ্ছে সভরেনিটি। জি মানুষই হচ্ছে শক্তির উৎস, জি ক্ষমতার উৎস। এটা ইসলাম অ্যালাউ করে না। Allow ইসলাম করে না। বলছে কি, সভরেনিটি বিলংস টু দ্য অলমাইটি আল্লাহ। জি আল্লাহই হচ্ছে সর্বশক্তির উৎস। জি সর্ব বলতে আইনদাতা, জি বিধানদাতা, হুকুমদাতা যিনি হবেন তিনি হবেন সভরেন বা সুপ্রিম পাওয়ার। জি সেটা জনগণ নয়, সেটা হচ্ছে আল্লাহ। জি এখানে হচ্ছে বিদ্যমান ওয়েস্টার্ন ডেমোক্রেসির সাথে ইসলামের গণতন্ত্রের সামঞ্জস্যের পার্থক্য। জি ইসলাম বলছে আইনের উৎস হতে হবে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রসুলের বিধান। জি সারা দুনিয়াও যদি একদিকে বলে যে এইটাই মানতে হবে, আর ইসলাম যদি তা কন্ট্রাডিক্ট করে, সেটা আইন হবে না। আইন হবে না। লেট মি ফিনিশ। জি আইন হবে না। তাহলে এখানে জনগণই কিন্তু ক্ষমতার উৎস হলো না, জি আল্লাহ সভরেন পাওয়ার হলেন। জি এইটা ইসলামের ভিত্তি। কিন্তু যখনই জনগণ যা বলবে তাই আইন, জনগণ যদি 300 আসনে পার্লামেন্টে বলে মদ হালাল, নামাজ তো না পড়লে কোনো দোষ নাই, পতিতালয় বেশ্যাবৃত্তি চালু করো, কিংবা সমকামিতা, খাদ্যে ভেজান দাও, জি যদি 300 আসনে পড়লে 300 জনে এটা বলে, এটা কখনো বৈধ হবে না। বৈধ হবে। এটা হচ্ছে সভরেনিটি বিলংস টু দ্য অলমাইটি আল্লাহ। জি এটা যারা বলেন যে না, জনগণ যা বলবে তা জি। মানুষের কাছে ভালো হোক আর মন্দ হোক তাই মানতে হবে, এই গণতন্ত্রটা হচ্ছে কুফরি। এটা কুফরি, এটাই বিষ। জি। মানে এটাকে মিন করেছেন। জি। কিন্তু খেলাফতের রাসূল সাহেব ইন্তেকালের পরে 4 খলিফায় রাষ্ট্র শাসন করলেন, জি তা কিন্তু সবই পরামর্শের ভিত্তিতে হয়েছিল। জি। ইতিহাস খলিফাদের জীবনী পড়লে দেখা যাবে যে এক একটা পলিসি মেকিং বডি তার ছিল, জি। শুরা ছিল। কোনো খলিফার এই নজির নাই যে তিনি নিজে ডিক্লেয়ার করেছেন যে আমি আগামী রাষ্ট্রপতি। জি এই ডিক্টেটরশিপ কারো ছিল না। পরামর্শ করে তার মধ্য থেকে যারা আহলে রায় ছিলেন, পলিসি মেকাররা পরামর্শ করে বলেছেন যে আমাদের পরবর্তী খলিফা হবে আবু বকর, উনার ইন্তেকালের পরে উমর, উসমান, আলী, 4 জনই জি তার সাথীদের দ্বারা নির্বাচিত। এই নির্বাচিত মিন্স ইলেক্টেড, জি। মিন্স জনমত, জি মিন্স ডেমোক্রেসি জি ঘোষণা দিয়ে জি নিজের পক্ষ থেকে অটোক্রাসিটা কিন্তু ইসলামের কারণে সমর্থন করেনি। জি সেজন্য মাওলানার এই বক্তব্যটাকে অনেক সময় খানিকটা মিসইন্টারপ্রেট করা হয়। এই জন্য সার্বভৌম শক্তির উৎস জনগণ, গণতন্ত্রের এই থিওরিটা হারাম, এটা কুফরি। জি কিন্তু দেশ কাল স্থান ভেদে সরকার পরিবর্তনের পদ্ধতিটা কি হবে মুসলমানরা পরামর্শ করে সেটা ঠিক করবে, এটা পরিবর্তনশীল। কোথাও প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট হতে পারে, অর্থাৎ আপনি বলছেন এটা ইজমা কিয়াসের হতে মাধ্যমে পারে। পরিবর্তনযোগ্য নয় হচ্ছে হুদুদ, জি। ইসলামের শাস্ত্রের বিধান যেগুলো কোরআন হাদিসে বলা আছে, এটা চেঞ্জ করা যাবে না। জি ইবাদতের বিধানগুলো চেঞ্জ করা Change করা যাবে যাবে না। না। কিন্তু রাষ্ট্র ক্ষমতা গ্রহণ বা বর্জনের এই সিস্টেমটাকে জনগণের মত নিয়ে সেটা যদি কোরআন সুন্নাহর কোনো মৌলিক বিধান দ্বারা কন্ট্রাডিক্ট না করে, তাহলে এটাও ইসলামের অংশ। এটাও আজকাল মুসলিম স্কলাররা কিন্তু এই ডেমোক্রেসিটুকু নিয়েছেন। জামাত ইসলামী এই দেশে গণতন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিবর্তন, এভরি আফটার 5 ইয়ার্স জি মানুষ জনগণের কাছে যাবে, জি যাকে সে চাইবে সে ক্ষমতায় যাবে। এই অংশটুকু শুধু ইসলাম সমর্থন করে। এই জন্য অনেকে বলেন যে ইসলামের গণতন্ত্র আছে, সেই গণতন্ত্র এইটুকু মাত্র। কিন্তু অর্থনীতি মানুষ যা বলবে তাই হবে, বিচার নীতিতে মানুষ যা বলবে তাই হবে, এই সমস্ত গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। সেই ক্ষেত্রে গণতন্ত্রের মাধ্যমে কোনো সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ইসলাম অনুযায়ী হারাম। আবুল আলা মওদুদী না, ওই সাহেবের ল্যাঙ্গুয়েজটা ওটা তো উর্দু বই থেকে কেউ বাংলা করেছে। উর্দু থেকে সিয়াসি কাসমাসাকটা আছে ইসলামী রাজনীতির জি। উর্দু বই। এটা জি। মূল টেক্সট না দেখে জি। এই ভাষা বাক্যের উপরে কোনো মন্তব্য করা যাবে আচ্ছা, না। আমার কাছে কিন্তু পৃষ্ঠা নাম্বার সহ এটা হয়তো ওই আছে, প্রথম একটা সংস্করণ। অনুবাদ করলে তো সে নাম্বার দিতে কোনো কষ্ট হয়নি। আচ্ছা, কিন্তু এটা তো খুব সোজা সাপটা ভাষান্তর, যে এই সংসদ নির্বাচন তাহলে আপনি ওই সেন্সেও নিতে পারেন, আপনি ওই সেন্সে নিতে পারেন জি। যে মানব রচিত মতবাদ গণতন্ত্র, আচ্ছা সেই মতবাদ প্রতিষ্ঠার জন্য কোনো নির্বাচন সেটা হারাম। আমি তার ব্যাখ্যা তো তাও করতে পারি, কিন্তু
জনগণের মতামত নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন, জি এখানে এটা মিন করা হয়নি। এখানে মনে হয়েছে যে তুমি নির্বাচনে যাচ্ছ, নির্বাচনে গেলে জনগণ যে আইন দেবে তাই দিয়ে তুমি রাষ্ট্র চালাবা, সেই গণতন্ত্রের কথা বোঝানো হচ্ছে। এটা তো ইসলাম হারামি, এটা তো ঠিকই আছে। আচ্ছা, আপনারা সম্প্রতি বোধহয় ঘোষণা করেছেন যে জামায়াত ইসলামী যদি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যায় তাহলে আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, এইরকম বোধহয় একটি ঘোষণা। না, এরকম কথাটাকে অনেক সময় না বুঝে এর একটা অন্তর্নিহিত তাৎপর্যটা পরে আমাদের আমির সাহেব এই কথাটার ব্যাখ্যাও করেছেন, জি যে রাষ্ট্রে তো একটা আইন বিদ্যমান আছে, জি সেখানে শরিয়া আইন সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় আছে। আমিরে জামাত বলেছেন কখনোই কোনো রাষ্ট্রে একটা দল ক্ষমতায় গিয়ে একদিনেই সব আইনকে শরিয়া ভিত্তিক করতে পারে না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর এ পার্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। জি আল্লাহ তাআলা তার প্রিয় নবীর কাছে ইসলামের বিধানটাও একই সাথে সব দিয়ে করেননি, জি গ্রাজুয়ালি। গ্র্যাজুয়ালি, মদ হারাম গ্রাজুয়ালি, জি জাকাত, সালাত একেবারে যেদিন কোরআন নাজিল হয়েছে, নবীর 40 বছর বয়স যখন পূর্ণ হলো গারে হেরাতে, জি ইসলামের সব বিধান একদিনে নাজিল হয়ে একদিনে রাষ্ট্র কায়েম হয়ে যায় নাই। না 23 ইয়ার্স লং রান, জি। স্টেপ বাই স্টেপ জনগণকে। তাহলে কি আপনি বলছেন যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আপনারাও কি ধারাবাহিকভাবে ধাপে ধাপে শরিয়া আইন ধাপে ধাপে মানুষকে এডুকেটেড করে, সহনশীল করে, জি। মানুষ যেন এটাকে মেনে নিতে পারে, জি তার মোরাল মাইন্ডসেট, জি তার এডুকেশনাল মাইন্ডসেট, জি। তার কালচারাল মাইন্ডসেট। আপনি আইন করবেন মানবেন না, জি কিন্তু তাকে যদি নৈতিকভাবে এতটুকু এডুকেটেড করতে পারেন যে একটা আদেশ যখন দিবেন তখন থেকে সেটা ইমপ্লিমেন্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদ হারামটা হয়েছে নবুয়তের কোন সময় গিয়ে? জি যখনই এই আয়াত নাজিল হয়েছে, প্রথম দিনে আয়াত নাজিল হয়নি, যখনই এটা করা হয়েছে মদিনার ঘরে ঘরে যাদের ঘরে মদ ছিল, মদের মদ বন্যা তো বয়ে খেতেন, গেছে। সব ফেলে দিয়েছে। জি কারণ মদ ফেলে দেওয়ার মধ্যে ইমান তখন তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। কিন্তু যেদিন ইকরা নাজিল হলো ওই দিন যদি মদ হারাম হইতো, জি এটা ওই দিনে কিন্তু মদ ঢেলে দেওয়ার এই দৃশ্য দেখা যেত না। না ইট উইল টেক টাইম, সময় নেবে। আমির জামাত এটা বোঝাতে চেয়েছেন যে শরিয়ার বিধানগুলো ইমপ্লিমেন্টেড করতে জি একটা পর্যায়ক্রমিক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, আল্লাহও নিয়েছেন। জামাত ইসলামী কেন যে কোনো দল এসে একদিনেই ইসলামের সব কয়টা উইং বিভাগকে একদিনে চালু করতে পারবে না। তার জন্য কিছু বেসিক এডুকেশন প্রয়োজন। যারা চালাবেন, রাষ্ট্রের যারা পরিচালক হবেন, দোজ হু আর লিডার, জি দোজ হু আর রুলার, জি। তাদেরকে সেটা শিখতে, বুঝতে, রাষ্ট্রের পাঠাতনটা, কাঠামোটাকে গড়তে একটা সময় রিজনেবল দিতে হবে। জি এই জন্যই উনি বলেছেন যে অমনি পরের দিন 12 তারিখ ইলেকশন, 13 তারিখ শরিয়া জারি। এই স্বপ্ন অনেকে দেখেন যাদের শরিয়া সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নির্মাণ সম্পর্কে পড়াশোনা ডেপথ যাদের নাই, আমি মনে করি সরি টু সে, জি তারা এরকম মন্তব্য করেন, কারোর পক্ষে সম্ভব না। আচ্ছা যারা এটা সমালোচনা করছেন জি তারাও কি 12 তারিখে 300 জন পারলে পরের দিন উনি আইন জারি করতে পারবেন? নানান জায়গায় তিনি ব্যারিকেডের মুখোমুখি হবেন। জি। কিন্তু এই জনগোষ্ঠীকে ইসলামের জন্য হ্যাবিচুয়েটেড করতে হবে, অভ্যস্ত জি। করতে হবে। এটার জন্য প্রয়োজন হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থা, জি। একটা জাতিকে একটা স্টেপ পর্যন্ত গড়ে তুলতে হবে। ধন্যবাদ, এটা উনি বোঝাতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ আরো কিছু টপিকে যাব, তবে এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে 1953 সালের 18ই জানুয়ারি জনাব আবুল আলা মওদুদী সাহেব আহমেদিয়া সম্প্রদায়কে অমুসলিম ফতোয়া দেবার প্রেক্ষিতে পরবর্তীতে যে দাঙ্গা তৈরি হয়েছিল সেখানে কয়েক হাজার মানুষ মারা যান। জামাত ইসলামের বিরুদ্ধে কেউ কেউ বলে থাকেন যে জামাত ইসলাম এখনও নাকি এই অসহিষ্ণু মানসিকতার ধারক বাহক, এবং হুটহাট করে যাকে তাকে, এমনকি মুসলমান ইসলামিক বিভিন্ন দলের ভিতরেও যারা আছেন তাদের বিরুদ্ধে একটি টেন্ডেন্সি আছে যে কাউকে একটু খাটু করা, কাউকে অমুসলমান বা মুরতাদ বা কাফির বলে ফেলা। এর মধ্য দিয়ে ইসলামিক দলগুলোর সাথেও জামাত ইসলামের একটা দূরত্ব তৈরি হয়ে আছে। ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশে মুসলমান অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও সবাইকে ইসলামের আহ্বানে এক করা যায়নি, যাচ্ছে না। এই ক্ষেত্রে জামাত ইসলামের ভিতরে বর্তমান বিশ্বের 2026-এ আমরা সেই
50-এর দশক থেকে শুরু করে এই পর্যন্ত ভারত বিভক্তি, পাকিস্তান বিভক্তি, বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের পরে জামাত ইসলামের আচরণের ভিতরে আমরা কোনো পরিবর্তন, পরিমার্জনের কোনো সম্ভাবনা আমরা আশা করতে পারি কিনা? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অ্যান্সার দেবো, আমাকে একটু সময় দিতে হবে এবং Sure. শুনতে হবে। সেটা হচ্ছে যে কখনোই জামাত ইসলামী অসহিষ্ণু নয়, বরং যারা ফতোয়া দিয়ে কাফের মুশরিক, ইমান বেঈমান, মুনাফিকি, কার সঙ্গে নামাজ হবে না, কার সঙ্গে বিয়ে হবে না, এইসব ফতোয়াবাজি কোনোদিন জীবনে জামাত ইসলামী করে নাই, নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স। বরং যারা এই কথাগুলো জামাতের বিরুদ্ধে বলে, ওনারা এই ফতোয়াটা দেন। তার প্রচুর উদাহরণ এই সমাজে আছে। সেকেন্ড কথা হচ্ছে কি, কাদিয়ানি ইস্যুতে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে যে অভিযোগ টানা হয়েছে, এই তথ্যটা এইভাবে সঠিক নয়। উনি কখনো কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করেন। উনি একটা বই লিখেছিলেন, জি সে বইটার নাম ছিল কাদিয়ানি সমস্যা। জি কাদিয়ানিদের হিস্ট্রি, তার অন্তর্নিহিত বিষয়গুলো, তাদের আকীদাগুলো, বিশ্বাসগুলো উনি তুলে ধরেছিলেন। জি ধরে উনি আহ্বান জানিয়েছিলেন যে নবুয়তের প্রশ্নে যাদের অস্বীকার করার এই অভিমত জি বা বিশ্বাস, জি তিনি তো মুসলিম হতে পারেন না। জি কিন্তু তিনি কোনো মুভমেন্ট গড়ে তোলেননি। তিনি একটা লিটারেচার তৈরি করেছেন, একটা লেখনী দিয়েছেন, জাতির মধ্যে একটা চিন্তা দিয়েছিলেন। একটা ন্যারেটিভ তৈরি সেই করেছেন। চিন্তায় সেখানকার মুসলিমরা সত্যটা বুঝেছিলেন, সাধারণ মুসলিমরা আন্দোলন করেছিলেন। জি কিন্তু কখনোই সেই কাদিয়ানী আন্দোলনের নেতা মৌলানা ছিলেন এটা হিস্ট্রি বলবে না, তিনি ওই বইয়ের লেখক ছিলেন। জি সেকেন্ড থিং হচ্ছে যে মুসলমানদের ইমানের যতগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে নবুয়তের উপর ইমান একটা মৌলিক বিশ্বাস। মৌলিক একটি বিষয়। এটা না করলে তার ইমান থাকে না। জি সেই সেন্সে মুসলিম উম্মার সব স্কলার একমত, জি অ্যাকসেপ্ট আহমদিয়া সম্প্রদায়, জি। যে এরা মুসলিম নয়। জি যারা জামাত ইসলামের এখন সমালোচনা করেন, তারাও খাতমে নবুয়তের নামে একটা আন্দোলন করে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার দাবি করে। কিন্তু জামাত কিন্তু কোনোদিন আন্দোলন করে দেখাতে পারবেন না যে জামাত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি করেছে। বরং অমুসলিম ঘোষণার দাবিতে ওইসব আলেমদেরই সংগঠন সংগঠিত হয়ে আছে যারা মাওলানা মওদুদীর বিরোধিতা করত। কিন্তু সত্যটা তারা স্বীকার করেন অকৃতজ্ঞর মতো, যে সেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার যৌক্তিকতাটা জি কিন্তু মাওলানা মওদুদী লেখনীর মাধ্যমে তুলে ধরেছিলেন। এর জন্য যদি কোনো ক্রেডিট, কোনো কৃতজ্ঞতা জি পাওয়ার থাকে তো মৌলানার আছে। কিন্তু মৌলানা কোনোদিন অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন গড়ে তোলেননি। উনি একটা জ্ঞানগত জি লিটারেচার তিনি তৈরি উপহার দিয়েছেন। এবং এবং যারা জামাতের সমালোচক, যারা জামাতকে মুনাফিক আর কাফের বলে, জি ইনাদেরই নেতৃত্বে কিন্তু আহমদিয়া বিরোধী সংগঠন আছে। তারাই আন্দোলন করে, তারাই মিছিল করে, তারাই ভাঙচুর করে। এবং জামাতের বিরুদ্ধে কোনো জায়গায় একটা ফতোয়াকে বলতে পারবেন না জামাত কাউকে কাফের বলেছে, কাউকে মুনাফিক বলেছে, বলেনি। বরং এই সব ওলামাদের মধ্যে বহু নজির পাওয়া যাবে যারা জামাতকে ভিন্ন ভিন্ন ফতোয়া দিয়ে আখ্যায়িত করেছে। তো এই যে মত পার্থক্য, এগুলোকে যদি দূর করা সম্ভব হয় তাহলে তো ইসলাম একটা অনেক বড় শক্তিতে পরিণত হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই সেই লক্ষ্যে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আছে এবং আমরা হোপফুল আধুনিক শিক্ষিত যুবকদের মধ্যে ইসলামকে জানবার, বুঝবার, পড়বার, গবেষণার যে আগ্রহ দেখা যাচ্ছে, জি ধীরে ধীরে এই ডিফারেন্স অফ ওপিনিয়নটা কিন্তু কমে আসছে। বহু বিতর্কিত বিষয় এখন আর সামনে মানুষ নিয়ে আসে না। দেখা যায় এটা তো বিশাল ঐক্যের, মুসলিম উম্মার ঐক্যের কনটেক্সটে যে ইখতিলাফটা খুবই তুচ্ছ, এটাকে সামনে নিয়ে আসা যায় না। যেগুলো আগে অনেক তুচ্ছ জিনিসকে লোকরা বড় করে দেখিয়ে মানুষের মধ্যে, মুসলমানদের ভাগ করে রেখেছিল। জি জামাত এক্ষেত্রে ভূমিকা পালন করছে। শুধু জামাত নয়, সারা দুনিয়ার আধুনিক ইসলামী শিক্ষিত তরুণরা এই ব্যাপারে প্রচুর বই লিখছে, এটার উপরে গবেষণা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। আমি মনে করি আরও কিছুদিন গেলে এই সব ইখতিলাফ দূর হয়ে মুসলিমদের মধ্যে একটা ইউনিফর্ম থিঙ্কিং, চিন্তার একটা ঐক্য কিন্তু কাছাকাছি চলে আসবে, যা আজ থেকে 20 বছর আগে ছিল না। যারা এক টেবিলে বসতে পারতো না, চা খেত না, তারাও এখন এক টেবিলে বসছে। দ্যাট ইজ ওয়াই, এইসব কারণে। আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
পরবর্তীতে তিনি নিজে এবং দলীয়ভাবে জানানো হয় যে শনিবার বিকেলে স্বল্প সময়ের জন্য ওই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই বিতর্কিত পোস্টটি করা হয়েছে। আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনাদের সাইবার টিম তদন্ত করে প্রাথমিকভাবে শনাক্ত করেছে যে একটি ফিশিং ইমেইলের মাধ্যমে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে জানতে চাই, যদি ফিশিং ইমেইলের মাধ্যমে পরিকল্পিতভাবে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা নেয়ার প্রস্তুতি রয়েছে? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বিষয়টিকে কি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, কোনো মামলা করা হয়েছে? তৃতীয়ত, ভবিষ্যতে এমন সংবেদনশীল ইস্যুতে বিভ্রান্তি ও সামাজিক উত্তেজনা এড়াতে জামায়াত ইসলামী তাদের ডিজিটাল নিরাপত্তা ও দায়বদ্ধতার কাঠামোতে কি কোনো ধরনের কোনো পরিবর্তন আনবে কিনা, এবং ক্ষমতায় গেলে আপনার দল মত প্রকাশের স্বাধীনতা এবং সাইবার বুলিং ইত্যাদি বিষয়ে কি ধরনের নীতিমালা প্রণয়ন করবে? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা অন্যায়ভাবে আমাদের আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে, জি, এটা আমরা আমাদের সাইবার টিম দিয়ে তদন্ত করেছি এবং যারা এ ব্যাপারে অপরাধী তাদেরকে আমরা চিহ্নিত করেছি। রাষ্ট্রপতি ভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, তার নাম হচ্ছে সরোয়ারে আলম, জি, পত্রিকায় এসছে, তার থেকে এইখানে ইমেল থেকে এসছে এবং একটা ভাইরাস দিয়ে এইভাবে তার শর্ট টাইমের জন্য, জি, এবং সাথে সাথে এটা আমরা শনাক্ত করেছি এবং এইটার ব্যাপারে মামলা করার জন্য আইনি যে সমস্ত প্রসিডিউরগুলো আমরা শেষ করেছি। আমরা অলরেডি সেটা রেডি করে আমরা মামলার প্রক্রিয়ায় চলে গেছি, মামলার কাগজপত্র দাখিল করা হয়েছে। আচ্ছা, আপনারা তাহলে মামলা করছেন। আর একটা হচ্ছে যে এই রহস্যজনক হচ্ছে যে যখনই এটা হ্যাক হয়েছে আমরা টের পেয়েছি অল্প সময়ের মধ্যেই, কিন্তু দুঃখজনক হলো যে একটা বড় রাজনৈতিক দল এটাকে ইস্যু করেছে পুঁজি করে, এবং পুঁজির পেছনে যে এটাই তাদের পরিকল্পিত। ওই যে বঙ্গভবনের যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যিনি, যার কম্পিউটার থেকে ইমেইল থেকে এটা হলো, জি, তিনি যে তাদের লোক, এটা এই কারণে মিন করে যে হ্যাক হলো, জানতে পারা গেল সেই সময় ছাত্রদল টিএসসিতে আর অপরাজয় বাংলাতে বিক্ষোভের ডাক দিয়ে দিল। জি, তো বিক্ষোভের ডাক আর হ্যাক জি, খুব মিলে যায়, মনে হয় যেন এটা একটা প্যাকেজ প্রোগ্রাম করে তারা এই কাজটা তাকে দিয়ে করেছে। এবং রাষ্ট্রপতির ভবনে দপ্তরে কর্মরত একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, রাষ্ট্রপতি তিনি তো কাদের শক্তি ওখানে বসে আছেন আমরা সব জানি, এবং তাকে অপসারণের পক্ষে আমরা ছিলাম। জি, আর ছাত্রদল আর বিএনপি যারা এটার মুভমেন্ট হলো তারা তাকে অপসারণ করতে শেষ পর্যন্ত চাননি। জি, তো তাদের একটা সহায়ক শক্তি হিসেবে বঙ্গভবনের রাষ্ট্রপতির অফিস হয়তো কাজ করছে তাদের কৃতজ্ঞতার জন্য। তাহলে কি আপনি বলতে চাইছেন যে এটি যৌথভাবে বিএনপি এবং প্রেসিডেন্ট অফিস, বিএনপি এবং প্রেসিডেন্ট অফিস, আচ্ছা, সমন্বিতভাবে জি, জামাত ইসলামীর যে উদীয়মান ইমেজ, জি, যে উত্থান, 12 তারিখে নির্বাচনের সামনে রেখে জনমতের যে ঢেউ উঠছে, জি, ব্যক্তি আমিরের জামাতের ইমেজকে ড্যামেজ করা, জি, নির্বাচনের রেজাল্টকে ক্ষতিগ্রস্ত করার জন্য আর কোনো পথ ওনারা খুঁজে পাচ্ছেন না। একটা একটা করে ধরছেন, নারীদেরকে লাথি মারো, এমক করো, তমক করো। এখন এসেছেন যে আমাদের গোটা আন্দোলনের মূল ইমেজ হচ্ছে আমাদের লিডার, জি, যাকে কেন্দ্র করে সারা জাতির মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা যে হি উইল বি দ্য ফিউচার প্রাইম মিনিস্টার। ফলে ব্যক্তির ইমেজের সাথে দলের ইমেজ অনেক সময় জড়িত থাকে। তারা মনে করে যে এই লোকটাকে দেখলেও মানুষ মনে করে একটা নেক মানুষ, ভালো মানুষ। জি, হ্যাঁ, সেই লোকটার বিরুদ্ধে অশ্লীল ছবি, অশ্লীল কার্টুন, ভুয়া ফটোকার্ড তৈরি করে বহু চেষ্টা করা হয়েছে, একটারও প্রুভ করতে পারে নাই। আর এটা তো সাথে সাথে আমাদের সাইবার টিম ওয়ার্ক করে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি যে দিস অ্যান্ড দ্যাট অমুক জড়িত, পারলে উনি প্রমাণ দিক। জি, প্রেসিডেন্ট অফিস থেকে যার নাম আমরা বলেছি এবং কারা কারা কোথা থেকে এটা করেছে, এবং কি বলে বিএনপির যে ওই মিডিয়া টিমের সাথে কার কার জড়িত আমাদের তথ্যের মধ্যে তারও দু একজনের নাম টাম আমাদের
ব্রিফিংয়ের সময় এসছে। আচ্ছা। তো সেগুলো আমাদের কথা হলো যে আমাদের আমির জামাত তো আজকে নতুন কোনো বক্তব্য রাখছেন না, জি গোটা জীবনের বিরাট অংশ তার এদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বে গেল, বছরের পর বছর তিনি আমিরের দায়িত্ব পালন করলেন। ব্যক্তি দেখে বোঝা যায় না যে কোন ব্যক্তির মুখ দিয়ে কী ভাষা কী কথা তিনি বলতে পারেন। তো এটা দেখে মনে হয় যে এই বাংলাদেশের মিডিয়া, এই বাংলাদেশের আদালত, এই বাংলাদেশের কোর্ট এবং মামলার সাক্ষী সাজাতে বানাতে গিয়ে জি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককেও নারী ধর্ষণকারী বলেছিল। সেই দেশ তো এটা জি এটা পারে। মামুনুল হককেও বলেছে ধর্ষণকারী, জি একজন বড় বিখ্যাত আলেম। তো এটা যারা পারে, সেই দেশের মিডিয়ায় এক শ্রেণীর নোংরা রাজনীতির হস্তক্ষেপ হয়ে এরা অর্থের সামনে এদের বিবেক চরিত্রকে বিক্রি করে দিয়ে এরা সব কিছুই করতে পারে। ফলে আমরা এখন ওয়ারিড, নির্বাচনের আগে যদি তথ্য প্রযুক্তির এরকম চরম অপব্যবহার করা হয়, জি তাহলে সামনে আর কি আসছে সেটা আমরা জানি না। জি। এই জন্য এটা আমরা তীব্র প্রতিবাদ করি। সেক্ষেত্রে আপনারা কি আজান হয়ে গেছে। মানহানির মামলা এবং সাইবার সিকিউরিটির মামলা না, দুটো মামলা করবেন? আমরা সাইবার আইনে কি কি করণীয় আমাদের লয়াররা এটা দেখছেন এবং যা করবার আমরা সেটা করব। আমরা অলরেডি প্রসিড করেছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শেষ করে দিতে হয় আর কি, আজের নামাজের পরে কি আর একটু করবো? আর হচ্ছে যে আমার এখন জন্য যে- আর একটু ওয়েট করতেছে, আর দরকার নেই। আজকে এই যে মতো থাক। পররাষ্ট্র প্রতিরক্ষা আর হচ্ছে এই এক লাইনে বলে দিই, পররাষ্ট্র প্রতিরক্ষা একসাথে বলে দিই। আমরা আমাদের কাবিং ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা পরিষ্কার আমাদের প্রতিরক্ষা নীতিতে বলেছি যে 3 বাহিনীর জন্য আমাদের একটা সমন্বিত পরিকল্পনা হবে। ট্রাই ফোর্সেস মডার্নাইজেশন প্ল্যান আমরা করব। আমরা ডিজিটাল সিকিউরিটি ইউনিট গঠন করে সাইবার হামলা প্রতিরোধে সক্ষমতা আমরা আরও বৃদ্ধি করব। আমরা একটা স্বাধীন ভূ উপগ্রহ স্যাটেলাইট আমরা করব, যাতে করে সার্বভৌম নজরদারির ক্ষমতা আমরা অর্জন করতে পারি প্রতিরক্ষার জন্য। আপনার ন্যাশনাল থ্রেট রেসপন্স ফ্রেমওয়ার্ক আমরা প্রণয়ন করব। জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে আমরা স্থাপনের প্ল্যান নিয়েছি এবং সামরিক গবেষণা আমরা জোরদার করব। সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা অবকাঠামো আমরা জোরদার করব। সিভিল ডিফেন্সকে আমরা আবার অ্যাক্টিভেট করবো, একসময় আমাদের ছিল। জি যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে প্রতি বছরের সামরিক মহড়া যেটা আছে, এটাকে আরও সক্ষমতা যাচাই করে আভ্যন্তরীণ আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ করার চেষ্টা করা হবে। সাইবার সেনা ডিজিটাল যুদ্ধে যেন আমরা সক্ষম হতে পারি, জি। সেটা আমাদের সিকিউরিটির একটা অংশ। আমরা দেশীয় অস্ত্র নির্মাণ শিল্প প্রতিষ্ঠা, প্রযুক্তির উন্নয়ন আমরা এর মধ্যে রেখেছি। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা দমনে আন্তঃসংস্থাগত অপারেশনাল ইউনিট আমরা গড়ে তুলব। সীমান্তে আধুনিক হেলিপ্যাড, নজরদারি টাওয়ার, এগুলো রেসপন্স ড্রোন ইউনিট, এগুলো আমাদের প্ল্যানের মধ্যে আছে। বিজিবির নাম পরিবর্তন করে আমরা বাংলাদেশ রাইফেলস পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। এটা ইন্টেনশনালি নামটা চেঞ্জ করা হয়েছিল, জি এটা প্রতিরক্ষার অংশ। তো এগুলো আমাদের আছে। পররাষ্ট্রনীতিতে আমরা বলবো নতজানু এবং দাসত্বমূলক পররাষ্ট্রনীতি আমরা অবসান করব। স্বাধীন সমতাভিত্তিক কূটনীতিক আমরা প্রতিষ্ঠিত করব এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বৈশ্বিক বন্ধুত্ব, জি যেটাকে বলা হয় গ্লোবাল ফ্রেন্ডশিপ, এবং গঠনমূলক অংশীদারিত্ব হবে আমাদের এই পররাষ্ট্রনীতির মূল কথা। এবং বাস্তবায়নের জন্য আমরা ফরেন পলিসি রিভিউ কমিশন করব এবং ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই আমাদের হবে এবং কোনো দেশ বা জোটের প্রতি একতরফা নির্ভরতা আমাদের পররাষ্ট্রনীতিতে আসবে না। আমাদের মাল্টি ভিক্টর ডিপ্লোম্যাসি, যেটাকে বলি বহুমাত্রিক সম্পর্ক আমরা গড়ে তুলব। কূটনীতিক নিয়োগে দলীয় আনুগত্য নয়, মেধা এবং কৌশলগত যোগ্যতাকে আমরা প্রাধান্য দেব। আমরা ডিপ্লোম্যাট জাতীয় যদি কেউ আপনার জামাত শিবিরের ভাবাদর্শের বাইরেও ট্যালেন্টেড কোনো মানুষ থাকে, হ্যাঁ আমাদের তাহলে কি রাষ্ট্র তাকেও প্রমোট করবে? না, আদর্শতার পলিটিক্যাল লাইকিংস ডিসলাইকিংস থাকতে পারে, এভরিবডি, এভরি সিটিজেন, জি বাট তা যদি রাষ্ট্রের সিকিউরিটির জন্য অন্তর্ঘাতমূলক হয়, জি সেটা তো তাকে নিয়োগের আগে তার অনেকগুলো পরীক্ষা হবে, জি দেখা হবে, সেটা আমরা দেখব। জি জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামগুলোতেও বাংলাদেশের অবস্থান ন্যায়ভিত্তিক এবং ইসলামী মূল্যবোধ সম্মত, মানবাধিকার, বৈষম্যহীন যে উন্নয়ন, এগুলো নিয়ে আমরা সেখানে আন্তর্জাতিক ফোরামগুলোতে আমরা ভূমিকা রাখবো। এবং কূটনীতির ফলে বাংলাদেশ একদিকে যেমন স্বাধীন আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলবে, অন্যদিকে বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে একটা প্রয়োজনীয় ভারসাম্য অর্থনীতিতে, ট্রেড ব্যালেন্স, জি হ্যাঁ, আমাদের জাতীয় মর্যাদা, এগুলো আমরা রক্ষা করবো। দুইটা কথা ফরেন পলিসিতে আছে,
যে সমতা, জি ইকুয়ালিটি, আমরা সমতা বলবো না, জি। ইকুইটি, সাম্য। জি দেশ, জনসংখ্যা, জিওগ্রাফিক্যাল টেরিটরি ইত্যাদি চিন্তা করে সবাই যে সমান হবে আমরা তা বলি না, না, কিন্তু সাম্যতা, আমার যা প্রাপ্যতা যেন আমি পাই, সেটা যেন এটার ভিত্তিতেই আমরা ইকুয়ালিটির জায়গায় আমরা বলবো ইকুইটি যেন রিলেশনের জন্য থাকে। এগুলোই সংক্ষেপে আর কি। আমরা নতুন বাস্তবতায় দেখতে পাচ্ছি ট্রাম্পের একেবারে কাছের আমেরিকার ঐতিহাসিক অ্যালাই নেটোভুক্ত দেশের উপরেও সে এখন অ্যাটাক করার থ্রেট দিচ্ছে, গ্রিনল্যান্ডের উপরে। এবং এখন নেটো দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আবার নতুন বিশ্ব অ্যারেঞ্জমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ভারতের মোদি এবং আমেরিকার যে গলায় গলায় সখ্য ছিল সেটা ভেঙে মোদি এখন যোগ দিয়েছে রাশিয়া, চীনের এই দিকে। এই পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতে ইসলামী কি মনে করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষার ক্ষেত্রে এখন আমাদের কোন বলয়ে যোগ দেওয়া উচিত? জামায়াতে ইসলামী কোন বলয়ের বা জামাত ইসলামের প্রিয় বলয় কোন? না, উই উইল ডিসাইড রিগার্ডিং দিস ম্যাটার আফটার ফরমেশন অফ আওয়ার গভর্নমেন্ট। তখন দেশের পরিস্থিতি কি হবে, জনমত কি হবে, তখন একটা পার্লামেন্ট থাকবে। জি, উই উইল ডিসকাস দিস ম্যাটার ইন আওয়ার পার্লামেন্ট। আমরা পার্লামেন্টে ডিসকাস করে আমরা আমাদের বৈশ্বিক বলয়ে রাজনীতির গতি প্রকৃতি আমরা নির্ধারণ করব। এত আগে বলার সময় হয়নি। শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের আপাদমস্তক দুর্নীতিতে ভরা। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এই আপাদমস্তক দুর্নীতিতে আবদ্ধ নিমজ্জিত এই জাতিকে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলামী কি কি পদক্ষেপ গ্রহণ করবে? ধন্যবাদ। আমরাও এটাকে নাম্বার 1 প্রবলেম মনে করি আমাদের দেশের জন্য। এবং আমাদের এর আগে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, স্বৈরাচার বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের আমির বলেছেন এখন সামনে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা ইকোনমিকে কারাপশন ফ্রি করব, রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোতে কারাপশন যেভাবে জেকে বসে আছে, জুডিশিয়ারিতে আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছে, ব্যবসা বাণিজ্যে আছে, ব্যাংকিংয়ে আছে, ল্যান্ড অফিসে আছে, আমরা জেকে বসা এই দুর্নীতিকে আমরা নির্মূল করব। এটা আমাদের ফার্স্ট এজেন্ডা হবে। এটার জন্য তো অনেক করণীয়, প্রশাসনিক, ইন্টেলিজেন্স। তার চেয়ে 1 নম্বর হলো আমাদের হোল এডুকেশন সিস্টেমকে মোরাল বেসড এডুকেশন আমরা করব। ফ্রম আওয়ার প্রাইমারি এডুকেশন, সে ইন্টারমিডিয়েটের পরে সে উচ্চশিক্ষার সব শাখায় সে চলে যাক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সেনাপ্রধান হোক, প্রেসিডেন্ট হোক, জুডিশিয়ারিতে যাক, কিন্তু সে যেন ওখানে গিয়ে যেন চুরি না করে, ওখানে গিয়ে যেন স্ক্যান্ডেল না করে। তার জন্য বেসিক টাইমে তার অন্তরে সে যে ধর্মের মানুষ সেই ধর্মের ধর্মীয় শিক্ষা, সৃষ্টিকর্তার প্রতি ভয়, জবাবদিহিতার যে ফিলিংসটা, যে গুড গভর্নেন্সের কথা আমরা মুখে বলি, ট্রান্সপারেন্সির কথা মুখে বলি, এটা যেন সে তার এডুকেশন থেকে সে পেয়ে যায়। তখন একটা আস্থাভাজন জনগোষ্ঠী আমরা হয়তো গড়ে তুলব। এটা না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি যাবে না, তার মধ্যে নৈতিক চারিত্রিক শক্তি গড়ে তোলাই হবে রাষ্ট্রের প্রথম কাজ। তারপরে হবে পাহারাদারি, তারপরে হবে নজরদারি, তারপরে অপরাধীকে গ্রেফতার, তারপরে দৃষ্টান্ত শাস্তির আওতায় আনা। শাস্তির ক্ষেত্রে আবার প্রধানমন্ত্রীর আত্মীয় হলে, প্রেসিডেন্ট আত্মীয় হলে মাফ, নাগরিক হলে তার ফাঁসি। এখানে যদি প্রধানমন্ত্রী অপরাধী হয় তারও যদি কল্লা যায় ফাঁসিতে তো যাবে, যেটাকে সোশ্যাল জাস্টিস বলা হয়। এই ন্যায় বিচারটা স্থাপন করলে একটা ভারসাম্যপূর্ণ আইন এবং শিক্ষার মধ্য দিয়ে কিন্তু দুর্নীতির চিরবিদায় হবে। তবে ইট উইল টেক টাইম, এটাও গ্র্যাজুয়ালি, একেবারে রাতারাতি হবে না কিন্তু, ইনশাআল্লাহ। ধন্যবাদ মিয়া গোলাম পরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এফবিএন নিউজকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি যে মিডিয়ার জগতে এই চ্যানেলের নতুন আগমন সৎ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ, জাতি গঠন, রাজনীতি, জনগণ এবং মিডিয়ার একটা সেতুবন্ধন তৈরি করবে। এক্ষেত্রে এফবিএন নিউজটা আমাদের জন্য একটা নতুন, অসাধারণ এবং একটা সার্থক অবদান রেখে চলবে, এটাই আমি আশা করি। তার জন্য আমার দোয়া থাকবে। ধন্যবাদ।